ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হলো 7 কলেজ। প্রো ভিসির পদত্যাগ। নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে অনড় শিক্ষার্থীরা। অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রো ভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম। দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি। এবং দ্রুত নির্বাচন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন সহ 10 বিষয়ে বিএনপি ইসলামী আন্দোলন ঐক্যমত, পরস্পর বিষোদ্গার না করার অঙ্গীকার। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানসিয়া জুথি। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকছে না 7 কলেজ। নতুন করে এসব কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রমেও থাকছে না তারা। সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠকে এই সিদ্ধান্তটি হয়। এদিকে 7 কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও ফিরছে না জানিয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ AKM ইলিয়াস বলেছেন, কলেজগুলো পরিচালনায় আলাদা কাঠামো গড়ে তোলা হতে পারে। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টটি জানাচ্ছেন নাফিয়া ফারসানা। রোববার রাত 11:30 হঠাৎই ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা জড়িয়ে পড়েন সংঘর্ষে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, চলে রাত 2টা পর্যন্ত। রাত 10:30টার দিকে 7 কলেজের শিক্ষার্থীদের কাছে উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের ক্ষমা চাওয়ার দাবিতে প্রবেশের চেষ্টা করেন 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে প্রবেশের বাধা দিয়ে ধাওয়া দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরই কয়েক দফায় চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন বেশ কয়েকজন। এই কর্মসূচি দেওয়ার আগে চিন্তা করা উচিত ছিল যে একটা প্রতিষ্ঠানের ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের ভিতরে ঢুকার সাহস করে কিভাবে তারা করতেছে। তারপর আমাদের স্টুডেন্টগুলাও বারবার ওখানে অ্যাটাক করতেছে। আসলে এই অবস্থা চলতেছে, আমরা চেষ্টা করতেছি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আমাদের সাথে অন্যায় হচ্ছে বিধায় আমরা পড়াশোনা ছেড়ে এখানে নামছি। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়েন পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় 4 প্লাটুন বিজিবিও। পরে রাত 3:30টার দিকে অবস্থান ছেড়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। এদিকে রাতেই কর্মসূচির ঘোষণা দেয় 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে 7টি পয়েন্টে অবস্থান নেওয়ার কথা জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সব ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমাদের ভাইয়ের রক্ত নীল খেতে জড়িয়েছে, সায়েন্স ল্যাবে জড়িয়েছে। এই রক্তের বিচার না হলে এই কর্মসূচি চলমান থাকবে। কর্মসূচি সেই দিনই প্রত্যাহার করব যখন ভার্সিটি ঘোষণা হবে। এই যারা এখানে হামলা করেছে তাদের বিচার হবে। এদিকে রোববার রাতেই অনাকাঙ্ক্ষিত ঘটনার দুঃখ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। গতকাল সন্ধ্যায় 7 কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এমন পরিস্থিতিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করে বিষয়টি সুরাহা করার আশা প্রকাশ করেন ঢাবি প্রশাসন। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। 7 কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। রোববার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদকে অপসারণ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা। 7 কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ক মইনুল হোসেন বলেন, প্রো ভিসি মামুন শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছেন। দাবি না মানলে 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা। এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রো ভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে
তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হলো 7 কলেজ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী নিয়াজ মোর্শেদের কাছ থেকে। তিনি আমার সাথে স্টুডিওতে যুক্ত আছেন। নিয়াজ, কেমন আছেন? জি, ভালো আছেন। নিয়াজ, যেমনটি আমি দর্শককে বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হতে 7 কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি দাবি ছিল এবং আজ কিন্তু সেটা পূরণ হলো। তো এ নিয়ে আসলে শিক্ষার্থীরা কি বলছেন, আপনি যদি বলতেন এই বিষয় নিয়ে। যেটি আসলে আপনি বলছেন যে দীর্ঘদিনের একটা দাবি, এটা কিন্তু গেল সরকারের আমল থেকেই এই দাবিটাই করে আসছে 7 কলেজে যারা শিক্ষার্থী রয়েছেন, এবং অবশেষে কিন্তু আজকে কিন্তু একটু হলো সমাধান হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসলে যে অধিভুক্ত সেখান থেকে আসলে তারা মুক্তি পেল। এবং একটু বলে রাখি যে তারা কিন্তু এতে সন্তুষ্ট। তাদের যে 6 দফা দাবি ছিল, তাদের এক দফা কিন্তু এটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা মুক্ত হবেন এবং তাদের আলাদা স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় হবেন, এমন একটা দাবি ছিল। অবশ্যই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা আসলে মুক্ত হয়েছেন এবং সে বিষয়ে তারা সন্তুষ্ট। এবং আমরা কিন্তু বিকেলবেলা ঢাকা কলেজের অধ্যক্ষ যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনিও সন্তুষ্ট যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার অধিভুক্ত থেকে তারা আসলে মুক্ত হয়েছেন। এবং একই সাথে কিন্তু তিনি বলেছেন যে এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও শিক্ষার্থীরা যাবেন না, সেটি বিষয়ে আসলে আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে নেওয়া হবে না। কিন্তু এক জায়গায় এসে কিন্তু আসলে এখন অনিশ্চয়তার মধ্যে পড়ছে আসলে এই স্টুডেন্টরা 7 কলেজে যারা শিক্ষার্থী হয়েছেন তারা আসলে কোথায় ভর্তি হবেন এবং মূলত আসলে ভর্তি কার্যক্রমটা কি হবে এবং কাদের নেতৃত্বে আসলে ওটা যাবে, এবং উচ্চ পর্যায়ে যে কমিটি গঠন করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেই কমিটি আসলে কিভাবে সিদ্ধান্ত নেবে এবং মূলত আসলে কিভাবে এই তাদের শিক্ষা কার্যক্রমটা পরিচালিত হবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আমি সংবাদে পড়ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির পদত্যাগ, নিউ মার্কেটের থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে অনর কিন্তু এইদিকে শিক্ষার্থীরা। তো এই নিয়ে আসলে আপনার কাছে কি তথ্য আছে, যদি আমাদের দর্শককে এই বিষয়ে বলতেন? তাদের যে 6 দফা দাবি এর ভিতরে কিন্তু এই দাবিগুলো ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর রয়েছে তার প্রত্যাহার কিন্তু এরা গতকাল রাত থেকেই তারা জানিয়েছে এবং সেই সাথে এখনো পর্যন্ত তারা কিন্তু অনর রয়েছে। যে তারা আপনার অধ্যক্ষের সাথে তারা কথা বলেছেন, প্রায় 1 ঘন্টা ব্যাপী তারা মিটিংয়ে করেছেন এবং 1 ঘন্টা পরে এসে আমাদেরকে তারা যারা জানিয়েছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি প্রফেসর পদত্যাগ না করে এবং যারা আসলে এই গতকাল রাতে যে ঘটনা ঘটেছে এবং তাতে আপনার যেসব শিক্ষার্থী আহত হয়েছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকেও আসলে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এবং সেই সাথে সাথে কিন্তু নিউ মার্কেট থানার যে ওসি রয়েছেন তাকেও আসলে প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এবং তারা বলছেন যদি 24 ঘন্টার মধ্যে এই দাবি না মানা হয় সেক্ষেত্রে তারা কর্মসূচি যেটি বলেছেন যে নিউ মার্কেট থানা ঘেরাও হবে এবং সেই সাথে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব বাস রয়েছে যেগুলো ঢাকা কলেজের সামনে থেকে যায় সেগুলো তারা চলতে দেবে না। এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? এখন আসলে মোটামুটি ঠান্ডা পরিস্থিতি রয়েছে এবং কোনো ধরনের কোনো উত্তেজনা নেই। তবে শিক্ষার্থীরা এখনো কলেজে অবস্থান করছেন এবং তারা যেহেতু 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সেক্ষেত্রে আসলে তারা এখন একটু আপনার কোনো ধরনের কোনো উত্তেজনামূলক কোনো পরিস্থিতি তারা তৈরি করবে না। তারা আগামী 24 ঘন্টা দেখার পরে হয়তো তারা কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ নিয়াজ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদের কাছ থেকে আমরা অনেক তথ্য আপনাদেরকে জানাতে পারলাম। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। শিউলি রায়ের রিপোর্ট। রোববার কর্মসূচির পর সোমবারও শাহবাগ জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে দাবি আদায়ে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। গতকাল রোববার প্রধান উপদেষ্টা কার্যালয়ের স্মারকলিপি জমা দিতে জাতীয় জাদুঘরের সামনে দেয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে তাদের লাঠিপেটা, কাঁদানি গ্যাসের সেল নিক্ষেপ ও জলকামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এই হামলায় তীব্র নিন্দা জানান মাদ্রাসার শিক্ষকরা। আওয়ামী সরকারের পুলিশ পেটোয়া বাহিনী যে আছে আমরা জানতাম না। আমরা ভেবেছিলাম যে এখন থেকে আর শিক্ষকরা মার খাবে না, কোন জাতি আর মার খাবে না। পুলিশ বাহিনী এবং মিডিয়া বা যা কিছু আছে সারা বাংলাদেশে সব আমরা ঠিকঠাক হয়ে যাব। কিন্তু এই বর্তমান সরকারের পেটোয়া বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী সেটা গামটি মারা আওয়ামী লীগের ছিল। আমাদেরকে গতকাল এই শাহবাগে আমাদেরকে নির্যাতনভাবে অসহায় শিক্ষকদেরকে একেবারে বর্বরতার সহিত মারপিট করেছে, গ্রেনেড হামলা করেছে, জলকামান নিক্ষেপ করেছে। আমরা এটা প্রত্যাশা করি নাই। 6 দফা দাবি থেকে 1 দফা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণে সরকারকে মঙ্গলবার 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন শিক্ষকেরা। প্রাইমারি শিক্ষকরা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করছে, অথচ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা
আমরা আজকে পর্যন্ত আমার চাকরির বয়স 14 বছর 10টা টাকাও পাই নাই। আমরা বেতন ভাতা আমাদের শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে আমরা বঞ্চিত, সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। তাই আমাদের একটাই দাবি, সকল রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র বিদ্যালয় মাদ্রাসা সরকারি প্রাইমারি নয় জাতীয়করণের দাবি। এক দফায় এক দাবি আমাদের জাতীয়করণ করতে হবে। আমরা এটা আমাদের ন্যায্য দাবি। স্মারকলিপি দিয়েছি, দেখিয়েছি যে উপদেষ্টা লিখেছে যে অবশ্যই বাস্তবায়ন করা হবে আমাদের সাধ্যমতে। এটা আমরা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছাড়ব না। এই সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণে ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। দর্শক, এ নিয়ে আরো জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, এই মুহূর্তে আসলে শিক্ষকরা কি বলছেন এই বিষয় নিয়ে? শাহবাগে কি অবস্থান করছেন তারা? ধন্যবাদ জ্যোতি। যেমনটি জানেন যে এই মুহূর্তে আমি রয়েছি শাহবাগে, এবং শাহবাগে যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা ছিলেন তারা কিন্তু তাদের যে ধর্মঘট সেটি এখনো চালু রেখেছেন, এবং আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে তারা অবস্থান কর্মসূচি যেটি গতকালকেও ছিল সেটি কিন্তু তারা এখনো জারি রেখেছেন। এবং তারা ইতোমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের কাছ থেকে যে সরকারের উদ্দেশ্যে তারা আলটিমেটাম দিয়েছেন যে যেন প্রধান উপদেষ্টা কম করে হলেও যেন শিক্ষা সচিব পর্যন্ত তারা বলেছেন যে প্রধান উপদেষ্টা না হলে শিক্ষা উপদেষ্টা না হলে অন্ততপক্ষে শিক্ষা সচিব যেন তাদের এই দাবি নিয়ে কথা বলেন, তাদের সাথে যেন কথা বলতে আসেন। অন্যথায় তারা যে আলটিমেটাম আজকে দিয়েছেন যে 2টা পর্যন্ত আগামীকালকে তারা দেখবেন এবং এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন, এবং এর পরবর্তীতে তাদের যে সিদ্ধান্ত আসবে সেটি হয়তো এর থেকে কঠিন আন্দোলনের দিকে যাবে, এটি তারা জানিয়েছেন। এবং এক্ষেত্রে আর বেশ কয়েকটি কথা বলে রাখা প্রয়োজন যে তাদের যে দীর্ঘদিনের যে বঞ্চনার কথা তারা এখানে তুলে ধরছেন। বলছেন যে দীর্ঘদিন যাবতই তাদের যেই বেতন ভাতা বা এই সংক্রান্ত যে বিষয়গুলো ছিল সেগুলো তারা যথাযথভাবে পাচ্ছেন না, যার কারণে আজকে তারা এখানে এসেছে। আজকে বেশ কয়েকদিন যাবত আমরা জানি যে তারা এখানে এসেছেন এবং তাদের যে লাগাতার ধর্মঘট কর্মসূচি বা অবস্থান কর্মসূচি বলা চলে সেটি কিন্তু তারা এখানে বরাবরের মতোই পালন করে যাচ্ছেন। এবং আজকে এখানে এসেও আমরা যখন শুরু থেকে দেখতে পাচ্ছিলাম যে এখানে তারা তাদের যে দাবির পক্ষে যে স্লোগানগুলো সেগুলো দিচ্ছিলেন যে আমাদের চাকরি রয়েছে কিন্তু বেতন নেই, এই ধরনের একটি প্রসঙ্গ তাদের কাছ থেকে উঠে আসছিল। এবং তারা এটি বলছেন যে যে পর্যন্ত তাদের এই যে দাবি দেওয়া সেগুলো যদি মেনে না নেওয়া হয় সে পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না এবং তাদের এই আন্দোলন জারি রাখবেন এবং এগুলো কঠোর থেকে কঠোরতর যাবে। তো শাহবাগ থেকে মোট ইবতেদায়ী মাদ্রাসার যারা শিক্ষক ছিলেন তাদেরকে নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহবাগ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কায়েস রাহাত। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সাম্রাজ্যবাদ বিরোধী সার্বভৌম রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা সহ 10 বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে একমত বিএনপি। এ সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তি পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষমূলক কোনো কথা বলবে না বলে জানান নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। 1 ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, আধিপত্যবাদ বিরোধী স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গঠন, ফ্যাসিবাদ বিরোধী শক্তি একে অপরের বিরুদ্ধে কথা বলবে না, এমন 10টি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে দুই দল। টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ সন্ত্রাসী খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি রেজাউল করিম জানান, অন্তর্বর্তী সরকার 1 বছরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে, এমনটাই আশা করে ইসলামী আন্দোলন। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। দ্রুততম সময়ে নির্বাচন আদায় সহ জাতীয় ঐক্য ধরে রাখার উদ্যোগের অংশ হিসেবে যুগপৎ আন্দোলনের বাইরে থাকা দলগুলোর সঙ্গেও আলোচনা চলবে জানিয়েছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীরা বিভক্ত হলে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনর্বাসনের পথ খুলে যাবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক কমিটির রাইজিং সভায় এ কথা বলেন তিনি। বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি 5 অগস্টের পর থেকে এখনো নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পার্লামেন্টে আসন দিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। প্রবীণরা যে বাংলাদেশ দিতে ব্যর্থ হয়েছে, নতুনরা সেই বাংলাদেশ উপহার দিতে প্রস্তুত। আপনারা দেখেছেন গতকাল ঢাকায় ষড়যন্ত্র হয়েছে। আপনারা শিক্ষার্থীরা যদি বিভক্ত হন, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের বিভক্তিতে কাদের লাভ? আমাদের এই বিভক্তিতে কাদের লাভ? এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের লাভ। আমরা যখন বিভক্ত হব, তাদের পুনর্বাসনের পথ খুলে যাবে। সুতরাং আওয়ামী লীগের পুনর্বাসনকে ঠেকাতে, ছাত্রলীগের পুনর্বাসনকে ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ত্যাক্ত কণ্ঠে বলতে চাই, এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেঈমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা মুখ আসন ছেড়ে দিব, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। আমরা সংবাদ রাতে আছি। গ্রেফতারি পরোয়ানা জারির 1 দিনের মাথায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ হত্যা চেষ্টা মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তার আইনজীবী। তার ক্যারিয়ার নষ্ট করতেই এই মামলা হয়েছে অভিযোগ করে আদালতে ন্যায় বিচার পাওয়ার আশা জানান পরিমণি। হাসান মাহমুদের রিপোর্ট। সোমবার সকাল 10টায় চিফ জুডিশিয়াল আদালতে জামিন আবেদন জানাতে আসেন চিত্রনায়িকা পরিমণি। তাকে ঘিরে আদালতে বাড়তি নিরাপত্তা নেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এরপরও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আদালত চত্বরে। ভিড় ঠেলেই আদালতে ওঠেন পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি। 2022 সালে সাভারের বোট ক্লাবে হত্যা চেষ্টার অভিযোগে সিজিএম কোর্টে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। বোট ক্লাবে ঢুকে মোবাইল সহ বিভিন্ন ভারী বস্তু ছুড়ে মারেন বলে অভিযোগ করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। রোববার পরিমণি ও জিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এ সময় উপস্থিত না থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সোমবার শুনানি শেষে জামিন মঞ্জুর করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ সময় পরিমণি অভিযোগ করেন, কেরিয়ার নষ্ট করতেই মামলা হয়েছে। আদালতের কাছে ন্যায় বিচার পাবেন বলেও আশা করেন তিনি। আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব, আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। জামিন মঞ্জুর করলেও বিচারাধীন বিষয়ে কথা বলতে সংযত থাকতে নির্দেশ দিয়েছেন আদালত। আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন। মামলার প্রচারণার বিষয়ে সংযত হওয়ার জন্য বিজ্ঞ আদালত আহ্বান জানিয়েছেন, যাতে যথাযথ তথ্যটা যায় এবং আদালতে যে বিষয়গুলো একান্তই বিচারিক সেই বিষয়গুলো যাতে বাইরে না যায়, এই বিষয়ে বিজ্ঞ আদালত একটু সতর্ক থাকার জন্য বলেছেন সবাইকে। 2021 সালের 8 জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও আরও 5 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরিমণি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
সঠিক পরিকল্পনা আর অব্যবস্থাপনার কারণে দেশে দুর্যোগ মোকাবেলা কঠিন হয়ে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে সরকারি আমলা ও রাজনৈতিক সদিচ্ছা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই অন্তর্বর্তী সরকারকে দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার আনার আহ্বান জানিয়েছেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে প্রতিনিয়তই ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ নানা ধরনের ঝুঁকিতে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় করণীয় নিয়ে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই নাগরিক সংলাপ। এতে অংশ নিয়ে দুর্যোগ মোকাবেলায় নানা করণীয় তুলে ধরেন এনজিও প্রতিনিধিরা। টেকনোলজিক্যাল বিষয়টাতেও একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। আমার মনে হয় যে এখানেও আমাদের একটা সেন্ট্রালি এবং ইনক্লুসিভলি কাজ করা জরুরি। আর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা জানান, দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনার যে ডিডিএম যেটা, এটা একটা টেকনিক্যাল হাব হতে হবে। এখানে যারা দুর্যোগ ব্যবস্থাপনা বোঝেন, জানেন, তাদের সেখানে থাকতে হবে। ডিসেন্ট্রালাইজেশন বলেন বা প্রফেশনালিজম বলেন, আমাদেরকে যেটা নজর দেওয়া উচিত, দ্য মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যালোকেশন অফ বিজনেস অ্যান্ড এসওপি। রাজনৈতিক সদিচ্ছা, তহবিল বৃদ্ধি, স্বেচ্ছাসেবক বাড়ানো এবং এনজিও সহ সব পক্ষের সমন্বয় জরুরি বলেও জানান বক্তারা। সবাই মিলে যদি গভর্নমেন্টের সাথে একত্রে কাজ করতে পারি, বাংলাদেশে এখন যে ডিজাস্টার সামনের দিকে আসবে হওয়ার সম্ভাবনা আছে, আমার মনে হয় সবার জন্য কাজে লাগবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জে দোয়া মাহফিল ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু সহ অন্যান্য নেতাকর্মীরা। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পাশের দেশে অবস্থান নিয়ে নানা ষড়যন্ত্র করছেন। এ থেকে মুক্তি পেতে দ্রুত নির্বাচিত সরকারের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনার বিচার দাবিও করেন তিনি। গ্রাহক সেবার নতুন অধ্যায়ের সূচনা করেছে সেলফ সার্ভিস কিওস্ক 1000 ফিক্স স্টেশন। রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের এই উদ্বোধনী সিস্টেমটি চালু করা হয়। এখন থেকে গ্রাহকরা তাদের ইলেকট্রনিক ডিভাইস সহজে জমা দিতে এবং মেরামতের পর সংগ্রহ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমটিসিএল অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্সের অতিরিক্ত প্রকল্প পরিচালক এহতেশামুল কবির, স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, 1000 ফিক্স সার্ভিস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রেজাউনুল হক সহ অনেকে। বক্তারা বলেন, কিওস্ক গ্রাহকদের জন্য সময় সাশ্রয়ী এবং সহজ সেবা নিশ্চিত করা হবে। প্রিমিয়ার ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ইকবাল সেন্টারে এ সম্মেলন আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর বলেন, প্রিমিয়ার ব্যাংক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, স্কুল ব্যাংকিং নিয়ে কাজ করছে। সেই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা ছড়িয়ে দেয় এবং আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারা অব্যাহত রাখতেও ব্যাংকটি কাজ করছে। বাড়ির পাশেই ব্যাংক মূল মন্ত্র নিয়ে সারা দেশে প্রিমিয়ার ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে বলেও জানান বক্তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সেকান্দার। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।